নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের থেকে জানানো হচ্ছে যে ভারত পাকিস্তানের মধ্যে বিধ্বংসী যুদ্ধ লাগতে চলেছে এবং এবারের যুদ্ধ আমেরিকা সেই যুদ্ধের মধ্যে কোনোভাবে ইন্টারভেনও করতে পারবে না। আগেরবার যেরকমভাবে ট্রাম্প ক্রেডিট নিতে গেছিল যে আমি যুদ্ধ থামিয়েছি ইত্যাদি, এবারে সেই সুযোগও ট্রাম্প পাবে না। কে বলছে? আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক বলছে। কেন, কি বৃত্তান্ত? ভারত পাকিস্তানের মধ্যে হঠাৎ কি নিয়ে যুদ্ধ লাগতে চলেছে বলে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে? টোটাল বিষয়টা আমাদের আজকের এই ভিডিওতে বুঝতে হবে। দেখুন, প্রথম কথা, ফরেন অ্যাফেয়ার্স এটা একটা আমেরিকার খুব ইম্পর্টেন্ট জার্নাল। এটাকে আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আমি যে কথাটা বলছি, ফরেন অ্যাফেয়ার্স জার্নালে 4 মে, আজ থেকে 4 দিন আগে এই গোটা বৃত্তান্তটা বেরিয়েছে এবং এটাকে পড়ে আমি বলছি। কাজেই আমি যেটা বলছি সঙ্গে সঙ্গে আপনাদের সোর্সও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নিজেরাও এই জায়গাটা পড়তে পারবেন আরও ডিপ নলেজের জন্য। ফরেন অ্যাফেয়ার্স জার্নালে 4 মে টোটাল জিনিসটাকে ডিকোড করে লেখা হচ্ছে যে হোয়াই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ লাগতে চলেছে এবং হোয়াই ডোনাল্ড ট্রাম্প এবারে কিছুই করতে পারবে না এই যুদ্ধের ব্যাপারে। দেখুন, অপারেশন সিঁদুরের সময় আমরা বারবার দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প সেই সময় থেকে আজ পর্যন্ত রিপিটেড ক্লেম উনি করে গেছেন যে ভারত পাকিস্তানের মধ্যে বিধ্বংসী যুদ্ধে 3 থেকে 5 কোটি মানুষের মৃত্যু হতে পারত, নিউক্লিয়ার ওয়ার হতে পারত, আমি সেটাকে আটকে দিয়েছি। প্রথম দিকে যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলছে আমেরিকার প্রেসিডেন্ট, সেহেতু সারা পৃথিবী আস্তে আস্তে ব্যাপারটাকে বিশ্বাস করেছিল। কিন্তু ভারতের ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রেস ব্রিফিং সবকিছুর ওপর আমারও ব্যক্তিগতভাবে খুব রাগ হয়েছিল যে কেন আমরা মুখের ওপর সঙ্গে সঙ্গে বলছি না যে আমেরিকা মিথ্যে কথা বলছে, আমেরিকা যুদ্ধ থামায়নি। আমার খুব রাগ হতো। কিন্তু পরবর্তীকালে দেখলাম ম্যাচিউরিটি কাকে বলে। যখন পাকিস্তান প্রথম থেকে ডোনাল্ড ট্রাম্পের টুইটগুলোকেই শেয়ার করছিল, ইয়েস 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 ডোনাল্ড ট্রাম্প থামিয়ে দিয়েছে যুদ্ধ, ইয়েস 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 আমাদের তো এরকম কোনো ক্ষতি হয়নি, যেরকম পাকিস্তানের ন্যারেটিভ ছিল ডোনাল্ড ট্রাম্পেরও ন্যারেটিভ ছিল। প্রথম 15 দিন মনে হলো ভারতবর্ষ ন্যারেটিভ যুদ্ধে একেবারে 10 গোল খেয়ে গেল পাকিস্তানের কাছে, কিছু বলছেই না ভারতবর্ষ। পরে বোঝা গেল ম্যাচিউরিটি কাকে বলে, উত্তর কিভাবে দিতে হয়, লজিকের সঙ্গে প্রমাণের সঙ্গে। কারণ ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তান যা কিছু বলে গেল সেদিন থেকে আজ অবধি তার কোনো ভিডিও, অডিও, ছবি, প্রমাণ কিচ্ছু দিতে পারেনি। ভারত যখন শুরু করলো তখন আমরা দেখলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ, সংযুক্ত যুক্তরাষ্ট্রের থেকে কল এসেছিল, আমরা বলে দিয়েছিলাম এখন বিজি আছি, ফোন ধরতে পারবো না। এর থেকে বড় অপমান বোধহয় আর কিছু হয় না। যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সংসদ ভবনে, কোথায় দাঁড়িয়ে বলছে সেটা ম্যাটার করে, দাঁড়িয়ে বলে দিলেন অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে যে ফোন এসছিল, আমরা বলে দিয়েছিলাম বিজি আছি, কথা বলতে পারবো না, তো কথা বলিনি। এবং তারপরই দেখবেন ভারতের ওপর ট্যারিফ নিয়ে সে কি আক্রমণ ডোনাল্ড ট্রাম্পের। কারণ এইভাবে যে হাটে হাঁড়ি ভাঙা যায় এবং ভারত এটা ঠান্ডা মাথায় করে দেবে, এটা ডোনাল্ড ট্রাম্প ভাবেনি। তারপর ভারত কি শুরু করলো? একের পর এক প্রেস ব্রিফিং, যেটা বেশিরভাগ লোকে দেখেনি সারা পৃথিবীর, আমরা জানি। কারণ প্রথম দিকে উত্তেজনায় সবাই খবর দেখে, সবাই পাকিস্তানের নিউজ টিউজগুলো দেখেছে। ভারত যখন প্রমাণ আনতে শুরু করলো তখন ব্যাপারটা থিতিয়ে গেছে। তখন অনেক লোকে দেখেনি, কিন্তু আমাদের উদ্দেশ্য অনেক লোককে দেখানো না, আমাদের উদ্দেশ্য পৃথিবীর প্রত্যেকটা দেশের ইম্পর্টেন্ট পার্সোনালিটিদের দেখানো যে এটা ঠিক, এটা ভুল। আর ইম্পর্টেন্ট পার্সোনালিটিরা, ডিফেন্স সেক্টরে জড়িত মানুষরা, তারা কিন্তু ঘটনা মিটে যাওয়ার পরও একই রকম গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে দেখেন। তো ভারতবর্ষ যখন একের পর এক প্রেস ব্রিফিং আনতে লাগলো যে এই হচ্ছে ছবি, পাকিস্তানে আগে এই বিল্ডিংটা ছিল, তারপর আমাদের মিসাইল গিয়ে পড়েছে, তারপরে এই বিল্ডিংটা নেই। এই হচ্ছে ভিডিও, পাকিস্তানে আগে এখানে একটা রানওয়ে ছিল, তারপর আমাদের মিসাইল গিয়ে পড়লো, তারপর রানওয়েতে বড় বড় পুকুর তৈরি হয়ে গেল, রানওয়ে আর নেই।
এই হচ্ছে নূর খান এয়ারবেস, পাকিস্তানের স্যাটেলাইট ইমেজ। তারপর আমাদের মিসাইল গিয়ে পড়লো, তারপর নূর খান এয়ারবেস আর নেই। তো ভারতবর্ষ যখন, তার মানে কি ঠান্ডা মাথায় ওয়েট করে গেছে স্যাটেলাইট ইমেজ আসুক, ভিডিও আসুক, সমস্ত প্রমাণ আসুক, এমন অকাট্য প্রমাণ যেটা আমেরিকা চাইলেও কাটতে পারবে না। 100-200% আমরা নিশ্চিত হইনি যে আমরা ঠিক কতটা ড্যামেজ করেছি। তারপর গোটা পৃথিবীর সামনে আমরা যেটা আনবো ওটা ফাইনাল স্টেটমেন্ট হবে, কারণ ওর মধ্যে এক ফোঁটাও জল মেশানো নেই। তো ভারতবর্ষ যখন এই রকম ভাবে 4-6 মারতে শুরু করলো, হ্যাঁ, গোটা ঘটনা থেমে যাওয়ার পর প্রায় 15 দিন গ্যাপ নিয়ে, এবং পাকিস্তান এবং আমেরিকা পর্যন্ত মুখে জাস্ট সেলোটেপ মেরে দিল, যে কোনো কথা বেরোচ্ছে না কারোর মুখ দিয়ে, যে প্রথম 15 দিন যা যা বলেছি ভারত একবারও বলেনি, মিথ্যেবাদী মিথ্যে কথা বলছে। 16তম দিন থেকে ভারতবর্ষ জাস্ট একটা একটা করে ছবি, ভিডিও, তথ্য দিয়ে ছেড়ে দিল, যার বিরুদ্ধে কারোর কিছু বলার আজ অব্দি ক্ষমতা হলো না। কারণ অকাট্য প্রমাণের বিরুদ্ধে আপনি কি করে কি বলবেন? তো আস্তে আস্তে সারা পৃথিবী বুঝতে পারলো, সারা পৃথিবীর ইম্পর্টেন্ট পার্সোনালিটিরা, ডিফেন্স সেক্টরে জড়িত লোকেরা, ফরেন অ্যাফেয়ার্স টিমরা প্রত্যেকটা দেশের, যে ভাই প্রথম দিন থেকে ইন্ডিয়া একই কথা বলে গেছে, যুক্তি দিয়ে সব দেখিয়ে দিল, এ তো পাকিস্তান এবং ট্রাম্প মিথ্যাবাদী। এবং ট্রাম্পের গোটা পৃথিবীর কাছে মিথ্যের মুখোশ খুলে গেল, পর্দাফাঁস হয়ে গেল। সেই জন্য ফরেন অ্যাফেয়ার্স জার্নালে বারবার বলা হচ্ছে যে এবার ডোনাল্ড ট্রাম্প, এই যে সামনের যুদ্ধ হতে চলেছে, কেন তার নির্দিষ্ট কয়েকটা কারণ দিয়ে দিয়েছে ওরা, যুদ্ধ কেন হবে সেটা বলছি, আগে বলেনি। ওরা বারবার বলছে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে ইন্টারভেনই করতে পারবে না, যুদ্ধ থামানো তো দূরের কথা। ডোনাল্ড ট্রাম্পের ফোন আগেরবার ইন্ডিয়া বলেছে বিজি আছি, এবার তো ইন্ডিয়া কেটে দেবে, যে ধরার দরকারই নেই। এবং ডোনাল্ড ট্রাম্পের এতটাই ফেস লস অলরেডি হয়ে গেছে, গোটা আমেরিকার ক্রেডিবিলিটি লস হয়ে গেছে একটা অপারেশন সিঁদুরে ইন্ডিয়ার বিরুদ্ধে মিথ্যে ন্যারেটিভ নামাতে গিয়ে। কারণ এইভাবে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে কেউ প্রমাণ দিয়ে খেলে দিতে পারে, এটা আমেরিকা ভাবতে পারেনি, আমিও ভাবতে পারিনি। আমি প্রথম প্রথম রাগ হতো, ইন্ডিয়া কিছু বলছে না কেন, ওরা এইসব বলে যাচ্ছে, আমাদের আমাদের অফিসাররা চুপ করে বসে আছে কেন। আমাদের অফিসাররা তখন যে একদম প্রমাণ সাজাচ্ছিল স্যাটেলাইট ইমেজ ডিকোড করে, সে আর কি করে জানবো। তো এবার এই 3টে পয়েন্ট আশা করি বোঝা গেছে। এবার আপনি বলবেন ফরেন অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটা জার্নাল, আমরা জানি, কিন্তু একটা জার্নালের ওপর ভরসা করব কেন আমরা? চলুন আপনি কার্নেগি পড়ে নিন, অনলাইনে পেয়ে যাবেন, আমি পুরো সোর্স বলে দিচ্ছি। আপনি কার্নেগিতেও সেম লেখা পেয়ে যাবেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে 2026-এ বড় যুদ্ধ হতে চলেছে। আচ্ছা ছাড়ুন, আপনাকে কার্নেগিও পড়তে হবে না, আপনি জাস্ট গুগল করে নিন ইউএস থিঙ্ক ট্যাঙ্ক কি বলছে ইন্ডিয়া পাকিস্তান নিয়ার ফিউচার ওয়ার নিয়ে। ইউএস থিঙ্ক ট্যাঙ্কের ভার্সন আপনি পেয়ে যাবেন। যখন এবার আপনি দেখছেন পুরো ইউএস থিঙ্ক ট্যাঙ্ক, জ্ঞানী গুণী সিনিয়র ডিপ্লোম্যাট মানুষজন সবাই এক কথা বলছে যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ 2026-এ অবধারিত, তখন তো ব্যাপারটাকে আপনাকে গুরুত্ব দিতেই হবে যে কেন, কি হতে চলেছে, কি বৃত্তান্ত। এবং এবং বৃত্তান্তর মধ্যে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে, পাকিস্তান তো খুব ভালো ইন্ডাস্ট্রি চালায় একটা, সেটা হচ্ছে টেরোরিজম ইন্ডাস্ট্রি, তাই তো? ইয়াং ছেলেদেরকে ডেকে নিয়ে যায় ক্যাম্পে, ওদের বিভিন্ন রকমভাবে ব্রেনের মধ্যে গার্বেজ ভরা হয়, দিয়ে ওরা টেরোরিস্ট হয়ে ওঠে। এবার পাকিস্তানে টেরোরিজমকে কন্ট্রোল করার জন্য এফএটিএফ আগে অনেক কাজ করত। এফএটিএফ কি করত, যে তুমি যদি কোনো জায়গা থেকে ফান্ডিং নিয়ে সেই ফান্ডিংটাকে মিসইউজ করে টেরোরিজম কাজে ব্যবহার করো, তাহলে তোমাকে এফএটিএফ এর গ্রে লিস্ট, ব্ল্যাক লিস্ট এইসবে ফেলে দেওয়া হবে, সারা পৃথিবী থেকে তুমি লোন পাবে না, তোমার বিজনেস আটকে যাবে, স্যাংশন হয়ে যাবে তোমার ওপর। বাট এফএটিএফ এবং এই ধরনের যে ওয়াচডগগুলো রয়েছে সারা পৃথিবীতে, তারা যেহেতু পুরোটাই আমেরিকার কন্ট্রোলে, এটা সবাই জানি আমরা আনঅফিসিয়ালি, তাই আমেরিকার প্রশ্রয়, আমেরিকার নির্দেশে পাকিস্তানকে ব্ল্যাক এবং গ্রে লিস্ট থেকে সবাই বের করে দেয়। কারণ এটা ঘোষিত যে আমেরিকা নিজের জিওপলিটিক্যাল স্বার্থের জন্য পাকিস্তানকে চুজ করে নিয়েছে নিজের পার্টনার হিসেবে, রাইট?
এবার এফএটিএফ এর গ্রে এবং ব্ল্যাকলিস্ট মুক্ত অবস্থায় পাকিস্তান কি মারাত্মকভাবে আবার টেরোরিজম ইন্ডাস্ট্রির কাজকর্ম শুরু করে দিয়েছে ভাবতেই পারি আমরা। কারণ ওদের আটকানোর মতো আর কেউ নেই। একমাত্র আপনি দেখুন আননোন গানম্যান, এরা কিন্তু কাজ করে যাচ্ছে পাকিস্তানের টেরোরিজম ইন্ডাস্ট্রিকে আটকানোর জন্য। আজকে আপনি ভাবুন আননোন ম্যান নেই, আননোন ম্যান যদি না থাকে পাকিস্তানের টেরোরিজম ইন্ডাস্ট্রিকে আটকানোর মতো কেউ নেই। একদম লাগাম ছাড়া ভাবে ওরা গ্রো করবে ওদের ইন্ডাস্ট্রি। স্যালুট টু আননোন ম্যান, যে একদম নির্দিষ্ট টাইম অন্তর অন্তর এক একজন করে টপ লেভেলের কমান্ডারকে গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ইহলোকের গল্প শেষ করে দিয়েছে কিছুদিন পর পর, এবং পাকিস্তানের টেরোরিজম ইন্ডাস্ট্রিকে কন্ট্রোলের মধ্যে রাখা গেছে। এবার যখন পাকিস্তানের টেরোরিজম ইন্ডাস্ট্রি বাড়ছে, ওরা টেরোরিস্টদের কোথায় এক্সপোর্ট করে? প্রথমে ইন্ডিয়াতে এক্সপোর্ট করে। তো যার ফলে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক বারবার বলছে যে 2026-এ আবার টেরোরিস্ট এক্সপোর্ট কিন্তু পাকিস্তান করবে ইন্ডিয়াতে। এবার ইন্ডিয়াতে টেরোরিস্ট এক্সপোর্ট করলে ইন্ডিয়া কি করবে? এটাই যদি আগের ইন্ডিয়া হতো তাহলে তারা বলতো আমরা কড়া নিন্দা করছি, আমরা ইউএনএ যাব, আমরা বিদেশের গুলোকে জানাবো এটা ঠিক হচ্ছে না, যুদ্ধ লাগতো না, একতরফা ইন্ডিয়াতে বিস্ফোরণ হতো। কিন্তু এখনকার ইন্ডিয়া, লাস্ট 1 বছর ধরে আপনি দেখুন, জাস্ট অপারেশন সিঁদুরের 1 বছরও কমপ্লিট হলো, এখনকার ইন্ডিয়া পরিষ্কার অফিসিয়ালি জানিয়ে দিচ্ছে যে এটা আমাদের নিউ নর্মাল। কি নিউ নর্মাল? নিউ নর্মাল হচ্ছে ইন্ডিয়াতে এনি অ্যাক্ট অফ টেরর ফ্রম পাকিস্তান উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাক্ট অফ ওয়ার। পাকিস্তান থেকে কোনো টেরোরিস্ট যদি ইন্ডিয়াতে ঢুকেছে ওটাকে অ্যাক্ট অফ ওয়ার বলা হবে, এবং আমরা সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু করব। তোমার একটা টেরোরিস্টই আসুক, 10টাই আসুক, টেরর এদেশের মাটিতে হলেই আমরা যুদ্ধ শুরু করব ডিরেক্ট। অ্যাক্ট অফ ওয়ার উইল বি ট্রিটেড অ্যাজ অ্যাক্ট অফ ওয়ার, অ্যাক্ট অফ টেরর উইল বি ট্রিটেড অ্যাজ অ্যাক্ট অফ ওয়ার। এবং আপনি খেয়াল করে দেখুন অপারেশন সিঁদুর থেকে আজ অবধি ভারতবর্ষ জল বন্ধ করে রেখে দিয়েছে। ইতিহাসে প্রথমবার ভারতবর্ষর এই কঠোর রূপ পাকিস্তান কেন গোটা পৃথিবী কখনো দেখেনি। সবাই জানে ভারতবর্ষ তো দয়ার শরীর, কদিন একটু বলবে তারপর আবার বলবে যাও জল দিয়ে দিচ্ছি। 1 বছর জল বন্ধ করে রেখে দিয়েছে, হাজার ইন্টারন্যাশনাল প্রেসার এসছে, ভারতবর্ষ মাথা ঝোঁকায়নি। তো এই ইন্ডিয়াকে ইউএসও বুঝতে পারছে যে এখানে টেরোরিস্ট পাঠালে ওয়ার তো হবেই, কারণ ইন্ডিয়া আব চুপ নেই ব্যাঠেঙ্গে। এবং সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাকে বলে রাখছি, বাংলাদেশ বর্ডার, ওয়েস্ট বেঙ্গল বর্ডারে যে মুহূর্তে পশ্চিমবঙ্গে নতুন সরকার তৈরি হবার পর র্যাপিড অ্যাকশন শুরু হবে, ফেন্সিং থেকে শুরু করে বিএসএফ এর নজরদারি থেকে শুরু করে ড্রোন সার্ভেলেন্স থেকে শুরু করে টেকস্যাভি বিভিন্ন উপায় আস্তে আস্তে অবলম্বন থেকে শুরু করে বাংলাদেশিদের পুশব্যাক থেকে শুরু করে পাকিস্তান আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে পায়ের তলার মাটি হারিয়ে ফেলছি, তো ভারতের ওপর যে করে হোক ইমিডিয়েট অ্যাটাক করতে হবে, শেষ মরণ কামড় দিতে হবে। সম্ভাবনা এতে আরো জোরদার হয় 2026-এ বড় কিছু ঘটার। থার্ড কারণ আপনাকে বলছি, চীন J-35AE বলে একটা 5th জেনারেশন ফাইটার জেট তৈরি করেছে, যেটার প্রথম রেসিপিয়েন্ট হতে চলেছে পাকিস্তান। আপনি লিখে রাখুন, চীন এইটা তৈরি করেছে মানে পাকিস্তান এটা কিনবেই কিনবে। হয়তো 2-2.5 মাস পর আবার ভিডিও করব, সেদিন বলবো যে কিনে নিয়েছে। লিখে রাখুন আপনি। ভারতের কাছে 5th জেনারেশন ফাইটার জেট নেই, ভারত কোনো দেশ থেকে 5th জেনারেশন ফাইটার জেট কেনেও নি। 5th জেনারেশন ফাইটার জেট যদি পাকিস্তানের হাতে চলে আসে, ভারতবর্ষের অনেক এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু ফেল করে যাবে পাকিস্তানকে আটকাতে। তখন 5th জেনারেশন ফাইটার জেটকে আটকানো সহজ নয়। এবার ভারতবর্ষের জন্য আরো একটা বড় ডিসিশন এখানে ওয়েট করছে, যে ভারত কি করবে, ওয়েট অর প্রিএমটিভ অ্যাটাক। ভারতবর্ষের ট্র্যাডিশনাল সিস্টেম হচ্ছে ওয়েট করো, আগে দেখি ওরা আমাদের ওপর অ্যাটাক করছে কিনা, তারপর আমরা ভাববো। কিন্তু ভারতবর্ষ যেভাবে স্পিডে ইসরায়েলি নীতির দিকে যাচ্ছে, ইসরায়েলি নীতি কি বলে, প্রিএমটিভ অ্যাটাক। ফাইটার জেট 5th জেনারেশন পাওয়ার আগে ওর এয়ারফোর্সকে গুড়িয়ে দাও, ওকে মেসেজ দিয়ে দাও যে 5th জেনারেশন ফাইটার জেট নেবে, তার আগে শেষ করে দেবো তোমাদের গিয়ে। তো ভারতবর্ষ যদি এই নীতিতে কোনো ওয়েট না করেই প্রিএমটিভ অ্যাটাক করে দেয় পাকিস্তানের ওপর, আবারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বড় যুদ্ধের।
এবার তিনটে ব্যাপার মাথায় রাখবেন। যদি ভারত পাকিস্তানের মধ্যে শান্তিপ্রিয় মানুষ হিসেবে এক্সপেক্ট করব এরকম যুদ্ধ হবে না, বাট আমাদের কোনো রকম ভাবে যদি সমস্যার বিন্দুমাত্র আঁচ দেখা যায় তাহলে এক্সপেক্টও করব, ডিম্যান্ডও করব, উড়িয়ে দিন পাকিস্তানকে। ভদ্রভাবে থাকলে থাকুক, কোনো অসুবিধা নেই। খেতে পাচ্ছে না, চাল ডাল দিয়ে একটু হেল্পও করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু অভদ্রতামির সিঙ্গেল কিছু দেখা গেলে জাস্ট গুঁড়িয়ে দিন। ভারত সরকারের কাছে এবং আর্মির কাছে এটাই ডিম্যান্ড থাকবে, আমার তথা আমার ধারণা আপনাদেরও প্রত্যেকের, স্কিল বাংলার প্রত্যেক মেম্বারের। তিনটে ব্যাপার খেয়াল রাখবেন, এবারে যদি যুদ্ধ হয়, হবেই। এবারের যুদ্ধ স্ট্র্যাটেজিক পয়েন্ট বেসড যুদ্ধ হবে, অর্থাৎ ভারতবর্ষের মেন টার্গেট থাকবে পাকিস্তানের রেল লাইনের যে জাংশন পয়েন্ট সেগুলোকে বম্বিং করে গুঁড়িয়ে দেওয়ার। মানুষ মরবে না, যেই জাংশনগুলোতে দেখবেন বিভিন্ন রেল লাইন সেই প্রচুর একদম হিলিবিলি করে সেই চারিদিকে বেরোয়, সমস্ত রেল লাইন ওখানে গিয়ে জোরে, রেল মেন ট্রেনগুলো ওখানে গিয়ে ট্র্যাক চেঞ্জ করে। ওই পয়েন্টে যদি বম্বিং হয়ে যায় পুরো দেশে রেল সার্ভিস সাসপেন্ড হয়ে যাবে, আমরা মানুষ মারবো না। ভারতবর্ষের দ্বিতীয় টার্গেট থাকা উচিত ব্রিজ। পাকিস্তানের ব্রিজগুলোতে রাতে যখন মানুষ নেই, যে ব্রিজগুলো খুব ইম্পর্টেন্ট, নদীর এপার ওপার কানেক্ট করছে বা এই ধরনের ব্রিজ, জাস্ট বম্বিং করে উড়িয়ে দাও। নদীর এপার ওপার ডিসকানেক্টেড হয়ে যাক, মানুষ মারার দরকার নেই, গোটা দেশ আটকে যাবে। আর তিন, ইলেকট্রিসিটি। ইলেকট্রিক গ্রিড যেখানে যেখানে রয়েছে, পাওয়ার প্ল্যান্ট যেখানে যেখানে রয়েছে, জাস্ট ওটাকে বম্বিং করে উড়িয়ে দাও, গোটা দেশ অন্ধকারে চলে যাক। ও ফ্যান, লাইট, এসি, ফ্রিজ কোত্থেকে কি চালাবে, ইন্ডাস্ট্রি কি করে চলবে, অফিস কি করে চলবে, সিসিটিভি কি করে চলবে, সিস্টেম কি করে চলবে দেখে নেবো আমরা, মানুষ মারার দরকার নেই। এই তিনটে জায়গায় জাস্ট বম্বিং করে উড়িয়ে দাও, 1 ঘন্টার মধ্যে পাকিস্তান শেষ, ক্ষমা চাইতে বাধ্য। নেক্সট দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বলে এন্ড করব। ভারতবর্ষ খুব দ্রুত গতিতে ইন্টারনাল সিকিউরিটিকে সিকিউরড করে নিতে চাইছে, যাতে করে বিদেশ কি করবে, পাকিস্তান অ্যাটাক করার আগে কি করতো এতদিন, ভারতবর্ষের মধ্যে দেশদ্রোহী কারা কারা বসে আছে তাদের মাধ্যমে এদেশের মধ্যেও যদি কিছু পাকিয়ে দেওয়া যায়, ভেতর থেকে যদি কিছু, একই সঙ্গে যখন পাকিস্তান অ্যাটাক করবে এদিক থেকেও যদি কিছু আগুন লাগানো যায়, এই চেষ্টা করত। কাশ্মীরকে ভারত শান্ত করে দিয়েছে। নর্থ ইস্টের ইনসার্জেন্ট গ্রুপ যারা ছিল, নর্থ ইস্টে কি মারাত্মক জঙ্গি ছিল আপনাদের চিন্তা ভাবনার বাইরে। আসাম রাইফেলসের ওপর কত অ্যাটাক হয়েছে, উলফা, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, কি কি ইনসার্জেন্ট গ্রুপ ছিল চিন্তা ভাবনার বাইরে। ওদের কাছে কি কি অস্ত্র ছিল, কাশ্মীরের জঙ্গিদের ফেল করিয়ে দেবে। মণিপুর ছাড়া বাকি 7টা স্টেট নর্থ ইস্টে সমস্ত জঙ্গি শান্ত। নকশাল 118টা জেলায় পুরো এদের প্রভাব ছিল, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসকে উড়িয়ে দিয়েছিল, এলইডি থেকে শুরু করে বিভিন্ন রকম আপনার AK-47 রাইফেল থেকে শুরু করে কি কি এদের কাছে ছিল, ল্যান্ড মাইন থেকে শুরু করে, চিন্তা ভাবনার বাইরে। নকশাল শান্ত। খালিস্তান, কানাডাইমেন বেস ছিল এদের, বেসের ওপর গিয়ে অ্যাটাক করা হয়েছে ডিপ্লোমেসির সূত্রে। তো দু একটা বিস্ফোরণ ইত্যাদি ঘটানোর চেষ্টা করবে, বাট পারবে না, শান্ত। নেক্সট, বাংলাদেশ, ইল্লিগাল বাংলাদেশিদের ধরে ধরে খুঁজে আসাম বর্ডার দিয়ে রোজ বাড়ি পাঠানো হচ্ছে, শুরু হবে ওয়েস্ট বেঙ্গল বর্ডারের খেলা, শান্ত। ইন্টারনাল পুরো দেশ যদি আমাদের এবার ইউনাইটেড থাকে, এই সব গন্ডগোলের এলিমেন্টগুলোকে যদি বের করে দেওয়া যায়, এবার ভারত ভেতর থেকে স্ট্রং। আর বাকিটা আমাদের আর্মি করে নেবে। আমাদের কাজ কি থাকবে, নিজের মতো করে যে যেভাবে পারি আমাদের দেশকে কেবল যুদ্ধের সময় না, প্রত্যেকটা দিন দেশের কাজে সাপোর্ট দিয়ে যাওয়া, নিজের মতো করে যোগদান রাখা, দ্যাটস ইট। সেটা হোক যত ছোট কাজ, যে যেভাবে যখন যেটুকু পারবেন সেটুকু। জয় হিন্দ, ভালো থাকবেন প্রত্যেকে।